4 forward, drift into the right level. 30 seconds. Forward drift. Contact light. Okay, engine stop. Tranquility Base here. The Eagle has landed. 1969 সালের 20 জুলাই অ্যাপোলো 11 মিশনের লুনার মডিউল চাঁদে অবতরণ করে। এরা ছিলেন নভোচারী নীল আর্মস্ট্রং এবং বাস অলড্রিন। অবতরণের পর নীল আর্মস্ট্রং চাঁদে নামার জন্য দরজা খোলার চেষ্টা করে। এই দরজা খোলা খুব সহজ ছিল না, কারণ ভিতরের চাপ অনেক বেশি ছিল, কিন্তু কিছুটা চেষ্টা করার পর তারা সফল হন। এরপর তারা নিজেদের ভারী স্পেসস্যুট পরে চাঁদে নামার চেষ্টা করেন। বের হওয়ার জায়গাটাও খুব বেশি বড় ছিল না, তাই অ্যাক্সিডেন্টলি উপর থেকে ধাক্কা লেগে লুনার মডিউলের একটি টুকরো ভেঙে যায়। তাদের এ ব্যাপারে কোনো ধারণা ছিল না, কারণ সেখানে কোনো বাতাস নেই, তাই শব্দ চলাচল করতে পারে না। তাদের কানে কোনো আওয়াজ আসেনি, কিন্তু যে টুকরোটি ভেঙে গেছিল সেটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি ছিল একটি অ্যাসেন্ট ইঞ্জিন আর্মিং সুইচ। এই সুইচ ছাড়া তাদের লুনার মডিউলটি আবার মহাকাশে ফিরে যেতে পারতো না, আর তারাও পৃথিবীতে ফিরে যেতে পারতো না। এবং এই ব্যাপারে বেখবর নীল আর্মস্ট্রং বাইরে বেরিয়ে চাঁদে পা রাখেন। তিনি চাঁদে পা রাখা বিশ্বের প্রথম মানুষ হিসেবে পরিণত হয়। কিন্তু সত্যি কি এমনটা হয়েছিল? আজ 50 বছরেরও বেশি সময় পর অনেকেই বিশ্বাস করতে অস্বীকার করেন যে মানুষ চাঁদে গিয়েছিল। অনেকে নিজেদের মতো করে তত্ত্ব তৈরি করেন এবং বলেন যে অ্যাপোলো 11 মিশনটি আসলে আমেরিকার একটি ভণ্ডামি ছিল। তারা পৃথিবীতেই এই নাটকটি চিত্রায়ন করেছিল এবং বিশ্বকে মিথ্যা বলেছিল। নয়তো চাঁদে যেখানে বাতাস নেই সেখানে পতাকা কিভাবে উঠছিল? এইসবের পিছনে সত্যটাই বা কি? চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ গল্পটি জানার চেষ্টা করি। আপনারা হয়তো অবাক হবেন এটা জেনে যে অ্যাপোলো 11 মিশনের পরিকল্পনা করার পিছনে আসল কারণ ছিল একটি যুদ্ধ, বেসিক্যালি কোল্ড ওয়ার, যা আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট স্পুটনিক লঞ্চ করে, যা মানুষের তৈরি প্রথম বস্তু যাকে পৃথিবীর অরবিটে পাঠানো হয়। আমেরিকা সরকার এটা দেখে হতবাক হয়ে যায় যে সোভিয়েত কিভাবে তাদের চেয়ে এগিয়ে গেল। কয়েক মাস পরে 1958 সালে আমেরিকাও তাদের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করে। কিন্তু 3 বছর পর 1961 সালে আমেরিকা আরও একটি বড় ধাক্কা খায়। সোভিয়েত অ্যাস্ট্রোনট ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে যান। আবারও সোভিয়েত ইউনিয়ন আমেরিকাকে পিছনে ফেলে দেয়। এর মাত্র এক সপ্তাহ পরে 21 এপ্রিল 1961 সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার ভাইস প্রেসিডেন্টকে একটি চিঠি লেখেন। তিনি তাদের জিজ্ঞাসা করেন, আমরা কিভাবে সোভিয়েতদের পরাজিত করতে পারি? মহাকাশে একটি পরীক্ষাগার স্থাপন করে, নাকি চাঁদের চারপাশে ঘুরে এসে? আমরা কি বিদ্যমান প্রোগ্রামগুলোতে দিনে 24 ঘন্টা কাজ করছি? যদি না করি তাহলে কেন নয়? আমরা কি সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি? এমন আরও কোনো মহাকাশ প্রোগ্রাম আছে যা আমরা দ্রুত করতে পারি, যার ফলে নাটকীয় ফল পাওয়া যাবে এবং আমরা এই প্রতিযোগিতায় এগিয়ে যাব, জয়লাভ করব? এর উত্তর তিনি কয়েকদিনের মধ্যেই পেয়ে যান, কারণ দ্রুতই তারা উপলব্ধি করেন যে পরবর্তী বড় পদক্ষেপ হবে মানুষকে চাঁদে পাঠানো। 25 মে 1961 সালে তিনি তার বিখ্যাত ভাষণে বিশ্বের সামনে প্রতিশ্রুতি দেন যে এই দশক শেষ হওয়ার আগেই তারা মানুষকে চাঁদে পাঠাবেন, এবং শুধু তাই নয়, যে মানুষ চাঁদে যাবে তারা নিরাপদে পৃথিবীতেও ফিরে আসবে। অনেক মানুষের কাছে এটি একটি অবিশ্বাস্য ঘোষণা ছিল। কল্পনা করুন, 1961 সালে কোনো স্মার্টফোন ছিল না, কোনো ইন্টারনেটও ছিল না, জিপিএস প্রযুক্তিও ছিল না, কম্পিউটারগুলো এত পুরনো ছিল, আর সেই সময়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে তারা মানুষকে চাঁদে পাঠাবেন। এর জন্য তারা পরবর্তী 5 বছরে মহাকাশ কর্মসূচিতে অতিরিক্ত 7 থেকে 9 বিলিয়ন ডলারের তহবিল দেন। পুরো মহাকাশ সংস্থা একটি উদ্দেশ্য পূরণের জন্য কাজ শুরু করে। কয়েক মাসের মধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যায়। প্রথমে তারা সেই রকেটগুলো পরীক্ষা করে, যা তারা পৃথিবী থেকে বের হওয়ার জন্য ব্যবহার করবে। এরপর কমান্ড মডিউলের হিটশিল্ডের পরীক্ষা করা হয়, যা তাপ থেকে কতটা রক্ষা করতে পারবে। সার্ভিস মডিউলের প্রপালশন সিস্টেম পরীক্ষা করা হয়। 1963 থেকে 1967 সালের মধ্যে অনেকগুলো মানুষ ছাড়া পরীক্ষা করা হয়, অর্থাৎ এই পরীক্ষাগুলোর সময় রকেটে কোনো মানুষ ছিল না। ফেব্রুয়ারি 1967 সাল তারা প্রথম মানুষবাহী পরীক্ষা পরিকল্পনা করেন, অর্থাৎ এমন একটি পরীক্ষা যেখানে নভোচারীরা মহাকাশযানে বসে উপরে যাবে। এই মিশনের নাম দেওয়া হয় অ্যাপোলো 1। কিন্তু পৃথিবীতেই একটি পরীক্ষা করার সময় তাদের কেবিনে আগুন লেগে যায় এবং উপরে যাওয়ার জন্য প্রস্তুত 3 নভোচারী মারা যান।
এই মর্মান্তিক দুর্ঘটনার পরও নাসা হার মানে না, বরং তাদের পরবর্তী পরীক্ষাগুলো চালিয়ে যায়। অ্যাপোলো 4, অ্যাপোলো 5 এবং অ্যাপোলো 6 এই সমস্ত মিশনই মানুষবিহীন ছিল, শুধুমাত্র পরীক্ষার জন্য। অক্টোবর 1968 সালে অ্যাপোলো 7 মিশন উৎক্ষেপণ করা হয়। আবারও মানুষকে মহাকাশে পাঠানোর চেষ্টা করা হয় এবং এটি সফল হয়। মাত্র 2 মাস পরে ডিসেম্বর 1968 সালে অ্যাপোলো 8 মিশনটি উৎক্ষেপণ করা হয়, যেখানে 3 নভোচারীকে চাঁদের কাছাকাছি পাঠানো হয়। 3 মাস পর মার্চ 1969 সাল অ্যাপোলো 9 মিশন উৎক্ষেপণ করা হয়। এতে লুনার মডিউলটি পরীক্ষা করা হয়, অর্থাৎ মহাকাশযানের সেই অংশ যা আসলে চাঁদে অবতরণ করবে। এবং 2 মাস পর 1969 সালে অ্যাপোলো 10 মিশন। এই মিশনে 3 নভোচারীকে প্রায় সব কিছু অনুসরণ করা হয় যা অ্যাপোলো 11-এ করানো হবে, শুধু চাঁদে অবতরণ করা ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন নাসা কি দ্রুত গতিতে একের পর এক মিশন উৎক্ষেপণ করছিল। প্রতি 2 থেকে 3 মাসের ব্যবধানে একটি করে নতুন মিশন, যেখানে নেক্সট লেভেল পরীক্ষা করা হবে। রকেট টেস্টিং, স্পেসক্রাফট টেস্টিং, চাঁদ পর্যন্ত যাওয়ার টেস্টিং। এবং এই সমস্ত টেস্টিংয়ের পর অবশেষে 16 জুলাই 1969 সালে অ্যাপোলো 11 মিশন উৎক্ষেপণ করা হয়। এই মিশনের অংশ ছিল 3 নভোচারী। 38 বছর বয়সী কমান্ডার নীল আর্মস্ট্রং, যিনি এই মিশনের নেতৃত্ব দিচ্ছিলেন, কমান্ড মডিউলের পাইলট মাইকেল কলিন্স এবং লুনার মডিউলের পাইলট এডউইন বাজ অল্ড্রিন। এই 3 নাম ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন তো খুব বিখ্যাত নাম, তাদের সবাই আর জানে, কিন্তু মাইকেল কলিন্সকে ততটা জানা যায় না। এর পিছনে এক বিশেষ আকর্ষণীয় কারণ আছে, যা পরে আপনাদের জানাবো। এই অ্যাপোলো 11 মিশনের মহাকাশযানটির 3টি প্রধান অংশ ছিল: কমান্ড মডিউল, সার্ভিস মডিউল এবং লুনার মডিউল। প্রথম দুটিকে একসাথে সিএসএম মানে কমান্ড এবং সার্ভিস মডিউল বলা হতো। উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র লুনার মডিউলটি বিচ্ছিন্ন হয়ে চাঁদে অবতরণ করবে, আর তারপর ফিরে যাওয়ার জন্য লুনার মডিউলটিকে উড়িয়ে আবার সিএসএম এর সাথে যুক্ত করা হবে, যার সাহায্যে নভোচারীরা পৃথিবীতে ফিরে আসবে। এই পুরো মহাকাশযানটিকে উৎক্ষেপণের জন্য একটি স্যাটার্ন 5 রকেট ব্যবহার করা হয়েছিল। উৎক্ষেপণের আগে এই রকেটে 1 মিলিয়ন গ্যালন কেরোসিন, তরল অক্সিজেন এবং তরল হাইড্রোজেন ভরা হয়েছিল। তাই এই পুরো রকেটের ওজন ছিল 30 লাখ কেজি। এর সাহায্যে মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে 10 মিনিটেরও কম সময় লাগে এবং এরপর তারা পৃথিবীর কক্ষপথে প্রায় 1.5টি ঘুরপাক খায়। এরপর তারা কন্ট্রোল রুম থেকে অনুমতি পায় যে ট্রান্সলুনার ইনজেকশন করা হোক, অর্থাৎ পৃথিবীর কক্ষপথ থেকে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে নিয়ে যাওয়া হোক। পৃথিবীর কক্ষপথ থেকে বের হওয়ার জন্য স্যাটার্ন 5 রকেটের 3য় ধাপ ব্যবহার করা হয়েছিল। এই সব কিছুই উৎক্ষেপণের 5 ঘন্টার মধ্যেই ঘটে যায়। এরপর আসলে চাঁদে পৌঁছাতে কয়েকদিন সময় লাগে। নভোচারীরা ভিতরে বসে অপেক্ষা করেন, কখনো বা খাবার খান, কখনো ঘুমান, কখনো নিজেদের ছবি তুলেন। 19 জুলাই 1969 সালে প্রায় 4 লাখ কিলোমিটার ভ্রমণ করার পরে অ্যাপোলো 11-এর মহাকাশযানটি চাঁদের কক্ষপথে পৌঁছায়। এখানে এর কাজ ছিল 2টি প্রধান অংশে বিভক্ত হয়ে যাওয়া। কমান্ড এবং সার্ভিস মডিউল লুনার মডিউল থেকে আলাদা হয়ে যায়। কমান্ড মডিউলে ছিলেন মাইকেল কলিন্স এবং মহাকাশযানের এই অংশের নাম দেওয়া হয় কলম্বিয়া। অন্যদিকে লুনার মডিউলের নাম ছিল ঈগল এবং এতে ছিলেন নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন। কমান্ড ও সার্ভিস মডিউলটি চাঁদের কক্ষপথেই থাকার কথা ছিল, শুধুমাত্র লুনার মডিউলটি আলাদা হয়ে চাঁদে অবতরণ করবে, অর্থাৎ চাঁদে পা রাখা শুধুমাত্র নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিনেরই মিলবে, মাইকেল কলিন্সের নয়। সম্ভবত এই কারণেই মাইকেল কলিন্সের নাম অতটা পরিচিত নয়, যদিও তিনি অবশ্যই অ্যাপোলো 11 মিশনের অংশ ছিলেন, কিন্তু তিনি চাঁদে পা রাখেননি। তবে যদি দেখা যায় মাইকেল কলিন্সের এই মিশনে যে ভূমিকা ছিল তা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কারণ পরে লুনার মডিউলকে আবার সিএসএম মডিউলের সাথে যুক্ত করা হতো। আর যদি মাইকেল কলিন্স না থাকতো তাহলে নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন কখনোই জীবিত ফিরে আসতে পারতেন না। 8টার কাছাকাছি সময় লুনার মডিউল চাঁদে নামতে যাচ্ছিল। ঠিক 8:10 একটি অ্যালার্ম বাজতে শুরু করে, 1202 অ্যালার্ম। নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিনের কেউ জানতেন না এই অ্যালার্মের মানে কি। তারা মিশন কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন, জিজ্ঞাসা করেন এখন কি করা উচিত। তারা বললেন অ্যাভয়েড করে এগিয়ে যাও। পরে জানা যায় যে এই 1202 অ্যালার্মটি আসলে একটি সতর্কতা ছিল। অ্যাপোলো 11-এর যে গাইডেন্স কম্পিউটার ছিল যার প্রসেসিং সিস্টেম ওভারলোড হচ্ছে, কিন্তু সৌভাগ্যবশত কম্পিউটারটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো যা মিশনের জন্য অত্যন্ত জরুরি তা ওভারলোড হয়ে যাওয়ার পরও চলতে থাকবে। কম্পিউটারে অটোমেটিক ল্যান্ডিং প্রোগ্রাম সেট করা ছিল, যা আসলে চাঁদের পৃষ্ঠে লুনার মডিউলকে অটোমেটিকলি নামিয়ে দিত।
কিন্তু প্রায় 150 মিটার উচ্চতায় নীল আর্মস্ট্রং নিজেই নিয়ন্ত্রণ হাতে নেন। তিনি খেয়াল করেন যে লুনার মডিউলটি এমন একটি জায়গায় অবতরণ করতে যাচ্ছে যেখানে বড় বড় পাথর ছিল। তারা অবতরণের স্থান পরিবর্তন করেন এবং প্রকৃত অবতরণের স্থান থেকে 4 মাইল দূরে আরেকটি স্থান ঠিক করে যেখানে অবতরণ করা হবে। 8:16 বাস অলড্রিন ফুয়েল মিটারে দেখেন আর মাত্র 5% ফুয়েল বাকি আছে। এত কম ফুয়েল দেখে মিশন কন্ট্রোল একটি কাউন্টডাউন শুরু করে দেয়। এই কাউন্টডাউন সিদ্ধান্ত নেবে যে তারা অবতরণ করবে নাকি এই মিশনটি বাতিল করা হবে। অবশেষে শেষ মুহূর্ত, কাউন্টডাউনের মাত্র 30 সেকেন্ড বাকি থাকতে নীল আর্মস্ট্রং পৃথিবীতে একটি রেডিও বার্তা পাঠান, হিউস্টন, দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড। অর্থাৎ ইগল সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে। এরপর নীল আর্মস্ট্রং তার স্পেস স্যুট প্রস্তুত করেন, দরজা খোলেন এবং চাঁদে প্রথম পদক্ষেপ রাখেন। এই মুহূর্ত 65 কোটি মানুষ টেলিভিশনে সরাসরি দেখছিল। তার প্রথম শব্দগুলো বিশ্ববাসীর কানে পৌঁছায়। তার পেছনে বাস অলড্রিনও চাঁদের মাটিতে পা রাখেন এবং প্রায় 2.5 ঘন্টা ধরে তারা চাঁদের মাটি এবং পাথরের নমুনা সংগ্রহ করেন, ছবি তুলেন, অনেক বৈজ্ঞানিক যন্ত্র স্থাপন করেন। যদিও এটা সত্যি যে কোল্ড ওয়ার একটি বড় কারণ ছিল এই চাঁদে অবতরণের পেছনে, কিন্তু যেহেতু চাঁদে অবতরণ একটি বড় ঘটনা ছিল তাই স্বাভাবিকভাবেই বৈজ্ঞানিক যন্ত্র সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই মিশনের অনেক বৈজ্ঞানিক উদ্দেশ্যও ছিল। যেমন তারা চাঁদে একটি টেলিভিশন ক্যামেরা স্থাপন করেন যা পৃথিবীতে সংকেত পাঠাতে পারে এবং একটি ডিভাইস সঙ্গে নিয়ে যান যার সাহায্যে চাঁদে আসা সৌরবায়ু পরিমাপ করা যায়। এটি এমন ডিভাইস স্থাপন করেন যার সাহায্যে পৃথিবীতে লেজার বিম পাঠানো যায় এবং লেজার বিম ব্যবহার করে পৃথিবী ও চাঁদের মধ্যে সঠিক দূরত্ব নির্ধারণ করা যায়। একই সাথে একটি প্যাসিভ সিসমোমিটারও ছিল যা চাঁদে হওয়া আর্থকক পরিমাপ করতে পারে, যদিও সেটাকে আর্থকক না মুনকক বলে। মোট 23 কেজি পাথর ও মাটির নমুনা তারা চাঁদ থেকে সংগ্রহ করে এবং সেখানে একটি আমেরিকান পতাকা ও একটি ফলক রেখে আসেন যেখানে লেখা ছিল, হিয়ার মেন ফ্রম দ্য প্ল্যানেট আর্থ ফার্স্ট সেট ফুট আপন দ্য মুন জুলাই 1969 AD উই কেম ইন পিস ফর অল ম্যানকাইন্ড। লুনার মডিউলটির প্রায় 21 ঘন্টা চাঁদে থাকার কথা ছিল। এরপর এটিকে আবার উপরে উঠে CSM মডিউলের সাথে যুক্ত করা হতো, কিন্তু উপরে যাওয়ার জন্য প্রপালশন প্রয়োজন, যার জন্য ইঞ্জিনের দরকার। নীল আর্মস্ট্রং এবং বাস অলড্রিন কেউ জানতেন না যে বাইরে বের হওয়ার সময় সেই ইঞ্জিন চালানোর জন্য যে সুইচটি ছিল সেটি ভেঙে গিয়েছিল। এই বিষয়টি আমি ভিডিওর শুরুতেই উল্লেখ করেছিলাম। যখন তারা লুনার মডিউলে ফিরে আসেন তখন তারা বুঝতে পারেন যে কী ঘটেছে। তারা মিশন কন্ট্রোলকে এই ক্ষতির কথা জানান এবং পরিস্থিতি সমাধানের জন্য কোনো উপায় খুঁজতে থাকেন। এই পুরো সমস্যাটি একটি আকর্ষণীয় সমাধান বের হয়। সুইচ মূলত একটি বৈদ্যুতিক সার্কিটের পুনরায় সংযুক্ত করার কাজ করে। বাস অলড্রিন বুঝতে পারেন যে যদি সার্কিটটি ভেঙে যায় তাহলে এমন কিছু ব্যবহার করতে হবে যা দিয়ে সার্কিটটিকে আবার সংযুক্ত করা যায়। তিনি চারপাশে তাকান এবং তার বল পয়েন্ট পেনটি দেখতে পান। তিনি সেই বল পয়েন্ট পেনটি ব্যবহার করে সার্কিটটিকে পুনরায় সংযুক্ত করেন এবং ইঞ্জিনটি আবার চালু করেন। অবশেষে লুনার মডিউলটি CSM মডিউলের সাথে যুক্ত হয় এবং 3 নভোচারী সহ মহাকাশটি পৃথিবীর দিকে মন নেয়। পৃথিবীতে অবতরণের জন্য পরিকল্পনা ছিল যে কমান্ড মডিউল এবং সার্ভিস মডিউল এখন একে অপরের থেকে আলাদা হবে। সার্ভিস মডিউলটি আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে ধ্বংস হয়ে যাবে, কিন্তু এখানে কিছু বিপদ ছিল যে যদি সার্ভিস মডিউলটি বেশি ক্ষতিগ্রস্ত হয় তার ধ্বংসাবশেষগুলো এখানে সেখানে উড়ে গিয়ে কমান্ড মডিউলের সাথে ধাক্কা খেতে পারে এবং ভিতরে থাকা নভোচারীরা মারা যেতে পারে। এই বিপদ থেকে এড়ানোর জন্য নাসার পরিকল্পনা ছিল যে সার্ভিস মডিউলে থ্রাস্টিং হবে যা এটিকে কমান্ড মডিউল থেকে কিছুটা দূরে নিয়ে যাবে যাতে তারা একে অপরের সাথে ধাক্কা না খায়। কিন্তু যখন এই নভোচারীরা পৃথিবীতে ফিরছিলেন তখন দেখা যায় যে সার্ভিস মডিউলের এই থ্রাস্টিং কাজ করছে না। এই 3 নভোচারী কমান্ড মডিউলে বসে দেখছেন কীভাবে সার্ভিস মডিউলটি ভেঙে যাচ্ছে, তার ধ্বংসাবশেষ এখানে সেখানে উড়ে যাচ্ছিল এবং এটি একটি খুব বড় অলৌকিক ঘটনা ছিল যে তার ভাঙা টুকরোগুলো কমান্ড মডিউলকে আঘাত করেনি। কমান্ড মডিউলটি অক্ষত ছিল। নভোচারীদের মারা যাওয়ার ঝুঁকি এই মিশনে এতটাই বেশি ছিল যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন একটি বিকল্প বক্তৃতা তৈরি করে রেখেছিলেন। আপনারা কল্পনা করতে পারেন আক্ষরিক অর্থেই একটি বিকল্প ভাষণ, কিন্তু ভাগ্যবশত এমনটা হয়নি। কমান্ড মডিউল নিরাপদে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, প্যারাশুট ডিপ্লয় হয় এবং সমুদ্রে অবতরণ করে। 3 জন নভোচারী জীবিত এবং অক্ষত ছিলেন। সমুদ্রে এই নভোচারীদের উদ্ধারকারী জাহাজ দ্বারা সরিয়ে নেওয়া হয়। এটি সত্যি একটি অলৌকিক ঘটনা ছিল যে তারা জীবিত ফিরে আসতে পেরেছিলেন, কারণ এমনটা নয় যে এই মিশনে সবকিছুই পরিকল্পনা অনুযায়ী হয়েছিল। প্রায় প্রতিটা ধাপে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তারা সফলভাবে সেই সমস্যাগুলো মোকাবেলা করেন এবং জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে সক্ষম হয়।
এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হলো যে ফিরে আসার পর এই 3 নভোচারীকে 2 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তারা অন্য কোনো মানুষের সংস্পর্শে আসবে না, কারণ আশঙ্কা ছিল যে চাঁদে এমন কিছু রোগ জীবাণু থাকতে পারে যা তারা পৃথিবীতে নিয়ে আসতে পারে এবং পৃথিবীতে এসে কোনো অদ্ভুত রোগ শুরু হতে পারে। কিন্তু আবারও সৌভাগ্যবশত এমন কিছু ঘটেনি। অ্যাপোলো 11-এর চাঁদে অবতরণ বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন যে তারা দশক শেষ হওয়ার আগেই মানুষকে চাঁদে অবতরণ করাবেন, আর নাসা তা করে দেখিয়েছেন। কিন্তু এটা কি কাকতালীয় বিষয় নয় যে 1970 সালে এই দশক শেষ হবার কথা, কিন্তু তার 1 বছর আগেই 1969 সালে আমেরিকা চাঁদে পৌঁছে যায়? কোথাও এমনটা তো নয় যে কোল্ড ওয়ারে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য আমেরিকা একটি নকল চাঁদে অবতরণ অভিযান পরিকল্পনা করেছিলেন? তাদের আসল চাঁদে অবতরণের মিশন ব্যর্থ হয়ে গিয়েছিল এবং তারা ব্যাকআপ হিসাবে এই নকল মিশনটি বিশ্বকে দেখানোর জন্য পরিকল্পনা করেছিল। এটি হলো অনেক ষড়যন্ত্র তত্ত্বের একটি উদাহরণ যা এই চাঁদে অবতরণের ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে। কিন্তু সত্য এটাই যে এই সব ষড়যন্ত্র তত্ত্বগুলো ইতিমধ্যে বহুবার ডিবাঙ্ক করা হয়েছে। যদি আমেরিকা এটি বিশ্বকে বোকা বানানোর জন্য একটি ভুয়া চেষ্টা করত, তাহলে সোভিয়েত ইউনিয়ন কখনোই এটাকে মেনে নিত না। কিন্তু গ্রেট সোভিয়েত এনসাইক্লোপিডিয়া, যা 1970 থেকে 1980 সালের মধ্যে প্রকাশিত হয়েছিল, তার 3য় সংস্করণে এই চাঁদে অবতরণকে একাধিকবার একটি বাস্তব ঘটনা হিসাবে উল্লেখ করা হয়েছে। সোভিয়েত প্রবন্ধে বারবার লেখা হয়েছে যে অ্যাপোলোর অবতরণ মহাকাশ যুগের 3য় ঐতিহাসিক ঘটনা ছিল। প্রথমত 1957 সালে স্পুটনিকের স্যাটেলাইট উৎক্ষেপণ, দ্বিতীয়ত 1961 সালে ইউরি গ্যাগারিনের উড্ডয়ন এবং তৃতীয়ত চাঁদে অবতরণ। সুতরাং সোভিয়েত ইউনিয়ন আসলে এই ঘটনাটিকে স্বীকার করেছিল। কিন্তু ইউএসের ফ্ল্যাগের কী হবে? যে ফ্ল্যাগটি নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদে পুঁতেছিলেন, সেটি কেন উঠছিল? চাঁদে তো কোনো বাতাস নেই। এর একটি বড় সহজ কারণ আছে। যে ফ্ল্যাগটি নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদে নিয়ে গিয়েছিল সেটি বিশেষভাবে ডিজাইন করা ফ্ল্যাগ ছিল। সাধারণত ফ্ল্যাগে একটি লম্বা ভার্টিক্যাল রড থাকে, কিন্তু এটিতে উপরে একটি হরিজন্টাল রড লাগানো ছিল যাতে ফ্ল্যাগটি সর্বদা প্রসারিত অবস্থায় থাকে। কারণ নাসার প্রতিটি কর্মী জানতেন যে আমরা যদি চাঁদে গিয়ে পতাকা স্থাপন করি তাহলে সেখানে বাতাস না থাকায় এটি উড়বে না। তাই তারা উপরে একটি হরিজন্টাল রড যোগ করে যাতে পতাকাটি সবসময় ফ্ল্যাট দেখায়। অ্যাপোলো 11 মিশনে এই হরিজন্টাল রডটিকে পুরোপুরি প্রসারিত করতে কিছুটা সমস্যা হচ্ছিল, তাই এটি পুরোপুরি প্রসারিত হতে পারেনি, যার ফলে পতাকায় একটি ভাঁজ দেখা যায় যা থেকে মনে হয় পতাকাটি উঠছে। কিন্তু আসলে পতাকাটি উঠছিল না। শুধু সেই ভিডিওগুলোতে পতাকাগুলো উঠতে দেখা গেছে যেখানে নভোচারীরা এটিকে ধরে নাড়াচাড়া করছেন। এর কারণ হলো এই অ্যালুমিনিয়ামের রডগুলো পতাকায় ছিল এবং সেগুলো স্প্রিংয়ের মতো কাজ করছিল, তাই খুব অল্প সময়ের জন্য পতাকাটি নড়ছিল এবং তারপর সম্পূর্ণরূপে স্থির হয়ে গিয়েছিল। এখানে তৃতীয় একটি জনপ্রিয় তথ্য উত্থাপন করা হয় যে নীল আর্মস্ট্রং এবং অলড্রিনের তোলা ছবিগুলোতে কোনো তারা কেন দেখা যাচ্ছে না। এর উত্তরও খুব সহজ। আসলে চাঁদে অবতরণ দিনের বেলায় হয়েছিল, এমন সময় যখন চাঁদে সূর্যের আলো পড়ছিল এবং নভোচারীরা যে সাদা স্পেস স্যুট পরেছিলেন সেগুলো বেশ প্রতিফলিত হচ্ছিল। সেই সময়ের ক্যামেরাগুলো এত উন্নত মানের ছিল না, এমনকি আজকের দিনেও যত ফোনের ক্যামেরা আছে সেগুলো যদি আপনি রাতে ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তোলার চেষ্টা করেন তাহলে ছবিতে পেছনের তারা দেখা যাবে না। এখানে আরও অনেক তথ্য উত্থাপন করা হয় ছায়া নিয়ে। কেন এই ছায়াগুলো এত এলোমেলো? মানুষ এখানে যুক্তি দেয় যে যেহেতু এটি হলিউডের মতো একটি চলচ্চিত্র তৈরি করা হচ্ছিল তাই আলোর কোনো একক উৎস ছিল না, তাই এই ছায়াগুলো এত এলোমেলো দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবে সূর্য আলোর একমাত্র উৎস ছিল না। চাঁদের পৃষ্ঠ একরকম পরিপূরক আলোর উৎস হিসেবে কাজ করছিল, কারণ এটি এত বেশি আলো প্রতিফলিত করছিল। এর কারণে আলো প্রতিটি দিকে ছড়িয়ে পড়ছিল এবং ছায়াগুলো এত অদ্ভুতভাবে তৈরি হয়েছিল। এখানে আরও একটি প্রশ্ন উত্থাপন করা হয় বাজ অলড্রিনের একটি ছবি নিয়ে যা নীল আর্মস্ট্রং তুলেছিলেন। সেই ছবিতে নীল আর্মস্ট্রংয়ের প্রতিফলন দেখা যাচ্ছে, কিন্তু নীল আর্মস্ট্রংয়ের হাতে কোনো ক্যামেরা নেই। এটি কিভাবে সম্ভব? এটি সম্ভব কারণ ক্যামেরা তিনি হাতে ধরেননি, বরং ক্যামেরাটি তার স্যুটে লাগানো ছিল এবং তিনি সেখান থেকে এটি নিয়ন্ত্রণ করতে পারতেন। আর তাহলে সেই ছবিটি কে তুলছিল যখন নীল আর্মস্ট্রং লুনার মডিউল থেকে নিচে নামছিলেন? এর উত্তরও সহজ। সেখানে লুনার মডিউলে একাধিক ক্যামেরার উপস্থিতি ছিল। কিন্তু এইসব ভুয়া তত্ত্বের সাথে কিছু আসল সমালোচনা ছিল। চাঁদে অবতরণের পর সবাই যে হাততালি দিচ্ছিল, বাহ নাসা কি দারুণ কাজ করেছো, এমনটা নয়। অনেক মানুষ নাসা এবং আমেরিকান সরকারের চাঁদে অবতরণের পর বেশ কড়া সমালোচনা করেছিলেন।
আসলে চাঁদে অবতরণের আগেও অনেকেই এই বিষয় নিয়ে সমালোচনা করেছিলেন। জানুয়ারি 1962 সালে নিউ ইয়র্ক টাইমসের একটি আর্টিকেল প্রকাশ করে, যেখানে তারা জানায় যে চাঁদে যাওয়ার জন্য যত টাকা খরচ করা হচ্ছে সেই টাকা দিয়ে প্রায় 120টি হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি তৈরি করা যেতে পারে। অর্থাৎ আমাদেরকে চাঁদে যাওয়ার জন্য এত টাকা খরচ করা উচিত, নাকি ইউএসের প্রতিটা স্টেটে একটি করে হার্ভার্ড ইউনিভার্সিটি খোলা উচিত। মূলত সমালোচনার মূল বিষয় ছিল যে দেশে এত সমস্যা রয়েছে, শিক্ষা, আয় বৈষম্য, এবং সেই সময় আমেরিকা ভিয়েতনাম যুদ্ধেরও পরিণতি ভোগ করছিল। তাই কেন এইসবের উপর এত টাকা অপচয় করা হচ্ছে? কিন্তু বাস্তবে চাঁদে অবতরণের অনেক সুবিধা বেরিয়ে আসে, যা কেউ কল্পনাও করতে পারেনি। যেমন কম্পিউটার চিপের উন্নতি। 1962 সাল মাইক্রোচিপস বের হয়েছিল মাত্র 3 বছর আগে, এবং IBM সিদ্ধান্ত নিয়েছিল যে 1960-এর দশকের প্রথম দিকে তারা তাদের কম্পিউটারের চিপ ব্যবহার করবে না। কিন্তু নাসার পক্ষ থেকে ইন্টিগ্রেটেড সার্কিট তৈরির এত চাহিদা আসতে শুরু করে যে IBM এ নিয়ে কাজ শুরু করে, এবং এত চাহিদার কারণে এর দাম পরবর্তী 5 বছরে 90% কমে যায়। একইভাবে নাসা মূলত পরীক্ষা করে যে আমরা মানুষের জীবনের জন্য কম্পিউটারের উপরে কতটা নির্ভর করতে পারি। যদি নভোচারীরা এই কম্পিউটার চিপগুলোর উপর নির্ভর করে চাঁদ থেকে ফিরে আসতে পারে, তাহলে আমরা দৈনন্দিন জীবনে এই কম্পিউটার চিপগুলোর উপর অবশ্যই নির্ভর করতে পারি। চাঁদে অবতরণের পর প্রযুক্তির বৃদ্ধি দ্রুতগতিতে হয়েছিল। এরপর নাসার অ্যাপোলো 13 মিশনটি ব্যর্থ হলেও এটি ইতিহাসের পাতায় কিভাবে জায়গা করে নিয়েছে তার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এবার 1972 সালের ডিসেম্বরে শেষ চাঁদের অভিযান করা হয় অ্যাপোলো 17, এবং তখন থেকে আজ পর্যন্ত প্রায় 50 বছর হয়ে গেছে। এই 50 বছরে আর কোনো মানুষ চাঁদে যায়নি। এটি সম্ভবত এই ঘটনার সবচেয়ে বড় প্রমাণ যে অ্যাপোলো প্রোগ্রামটি কত ব্যয়বহুল ছিল। 4 লাখেরও বেশি ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং সায়েন্টিস্ট এই প্রকল্পে কাজ করেছিলেন, যার মোট ব্যয় তখন ছিল $24 বিলিয়ন। আজকের দিনে যার ভ্যালু 100 বিলিয়নেরও বেশি। শুরুতে শুধুমাত্র সাংবাদিকরা এর সমালোচনা করেছিলেন, কিন্তু 1972 সাল নাগাদ সাধারণ মানুষেরও নাসা এবং চাঁদ সম্পর্কে মোহভঙ্গ হয়ে যায়। ভিয়েতনাম যুদ্ধ চলতে থাকায় দেশে সাধারণ মানুষের সমস্যা বাড়তে থাকে। হাজার হাজার বিক্ষোভকারী ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে দেশের রাজধানীতে বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। তাদের কাছে এই মহাকাশ প্রোগ্রামটি অর্থের অপচয় বলে মনে হয়েছিল। যদিও নাসা অ্যাপোলো 20 পর্যন্ত মিশন করার পরিকল্পনা করেছিল, কিন্তু রাজনীতিবিদদের জনগণের কথা শুনতে হয়েছিল এবং মহাকাশ প্রোগ্রামের ব্যয় কমিয়ে দিতে হয়েছিল। তবে 50 বছর পরে আজ নাসা আবার মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। তাদের নতুন আর্টেমিস প্রোগ্রাম আবার মানুষবিহীন রকেটের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা শুরু করবে। কিন্তু নাসার পরিকল্পনা হলো 2025 থেকে 2026 সালের মধ্যে তারা প্রথম নারী অ্যাস্ট্রোনট চাঁদে পাঠাবে, এবং এরপর তারা বলে যে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তিকেও চাঁদে পাঠানো হবে। একটি কথা হয়তো নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এই দশক শেষ হওয়ার আগেই আমরা হয়তোবা মানুষকে আবার চাঁদে দেখতে পাবো। মহাকাশ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন কমেন্ট বক্সে, এবং আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবির, দেখা হবে বিয়ন্ড দ্য স্কাইয়ের নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।